আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উৎসবের আমেজে সারা দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ, আচরণবিধি মেনে প্রচারণার তাগিদ। প্রায় ২৭ বছর পর রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান। কাল মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন বিএনপির নির্বাচনী প্রচারণা। দেশের বিভিন্ন স্থানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় সরকারের উপদেষ্টারা। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে দেশবাসীর সহযোগিতা কামনা। এবং গেল বছর আলুতে লোকসান হওয়ায় সরিষা ও মধু চাষে ঝুঁকছেন জয়পুরহাটের কৃষকেরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা। সারা দেশে সকাল থেকে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বুঝিয়ে দেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ঐশী গোস্বামী প্রমা রিপোর্ট। উৎসবের আমেজে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে পুরো দমে শুরু হবে নির্বাচনী প্রচারণা। সাভার, ধামরাই সহ ৫টি আসনে ৩৪ জনকে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বগুড়ার ৭টি সংসদীয় আসনে ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ অন্যান্য নেতাকর্মীরা প্রতীক গ্রহণ করেন। অন্যদিকে বগুড়া ২ আসন থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পক্ষে তার প্রতিনিধি প্রতীক নেন। এছাড়া জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও প্রতীক পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাস প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিল ফারহানা। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। খুলনার ৬টি আসনের ৩৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বণ্টনের পর জামাতের সেক্রেটারি জেনারেল ও খুলনা ৫ আসনের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। অপরদিকে খুলনা ২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তোলেন। চট্টগ্রামে ১৬ আসনের ১১১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহীতে ৬টি সংসদীয় আসনের ২৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন না করার নির্দেশনা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ১১টি আসনের ৮০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নোয়াখালীর ৬টি নির্বাচনী আসনে বিএনপি, জামাত, এনসিপি ও স্বতন্ত্র সহ বিভিন্ন দলের ৪৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসাররা। এ আসনে বিএনপির আব্দুল ওয়াদুদ ভুইয়ার বিপক্ষে ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ান। এছাড়াও দিনাজপুরে ৪০ জন, চাঁদপুরে ৩৫ সহ দেশের প্রতিটি জেলায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রচারণায় সরগরম হয়ে উঠবে সারা দেশ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করতে রাত ৮:৩০ বিমানে স্ত্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে জানান, কাল ভোরে হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সকাল ১১টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেবে বিএনপি। নির্বাচন কমিশনের একটি অংশের ভূমিকার সমালোচনা করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান মাহাদি আমিন।
31 দফা রয়েছে, 31 দফায় কিন্তু সংস্কারের সবচেয়ে মৌলিক ভিত্তিগুলোকে ধারণ করে। সুতরাং আমরা বলেছি গণভোটে আমরা হ্যাঁর পক্ষে অবস্থান দেব, নোট অফ ডিসেন্ট এবং জুলাই চার্টারে আমাদের যে অবস্থানগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে নিব। যে বিষয়গুলোতে আমাদের ভিন্ন মত ভিন্ন পথ থাকবে এবং সেটাই স্বাভাবিক গণতন্ত্রে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সংসদে আলোচনা করব। লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে বেশি তো আমরাই চাই, কারণ আমরা চাই নির্বাচনটা বিতর্কমুক্ত হোক। আমরা চাই নির্বাচনে জনগণ দীর্ঘদিন পরে যে আবেগ আকর্ষণ অনুভূতি রয়েছে তার উপর ভিত্তি করে ভোট দিতে পারো, সেই পরিবেশ যেন সৃষ্টি হয়, তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চাই। দেখুন, প্রবেশের ব্যালটের ক্ষেত্রে যেটা হয়েছে অত্যন্ত একটা সুকৌশলে বা অপরাজনীতির একটি কৌশলের মাধ্যমে আমরা সেখানে দেখলাম ব্যালট বক্সের সিরিয়ালটাকে ম্যানিপুলেট করা হয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা পেতাম তাহলে এই ম্যানিপুলেশনটা হতো না। এদিকে তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত সিলেটবাসী। কাল সকালে মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান। এরপর নগরের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে দিবেন ভাষণ। ইতোমধ্যেই সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়েছেন জেলার নেতৃবৃন্দ। সিলেট প্রতিনিধি ইকবাল মুন্সির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। 17 বছর পর গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর দীর্ঘ 27 বছর পর আজ পুণ্যভূমি সিলেটে যাচ্ছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে তার এই সফর। তারেক রহমানের এই সফর বিশেষ অর্থ বহন করবে বলে মনে করছেন দল সংশ্লিষ্টরা। সিলেটবাসী এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর 22 তারিখের সকাল 10টার জনসভাটি এই মাঠে, ইনশাল্লাহ সেটি সিলেটের স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে। এই মাঠের বাইরে আমরা রিকাইবাজার পয়েন্ট পর্যন্ত ধারণা করা হচ্ছে। এদিকে যেটা আমার মনে হয় অন্যান্য যে কোনোবারের তুলনায় আবার অনেক বেশি। এখন সরাসরি উনি আসবেন এবং মানুষের যে এতদিনের আকাঙ্ক্ষা ছিল ওনাকে দেখার এবং ওনার বক্তব্য শোনার জন্য। এদিকে সিলেটের দলীয় প্রধানের সফরকে সফল করতে প্রস্তুতি শেষ করেছে সিলেটের নেতারা। নিজের থেকেই বলেছেন উনি হাফ সিলেটি এবং ওনার শ্বশুর বাড়ি এখানে। আমাদের বোনের জামাই হিসাবে সিলেটিদের আলাদা একটি আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। এখন সরাসরি ওনার বক্তব্য শুনবে, ওনাকে দেখবে, এই যে তাদের মধ্যে একটা উৎসাহ, উচ্ছ্বাস, উদ্দীপনা, এটা সাধারণ মানুষের মধ্যে বেশি। সমাবেশকে আমরা ইতিহাসের অংশ হিসাবে স্মরণীয় করে রাখতে বিএনপি পরিবার শোনার পর থেকে সকলেই উচ্ছ্বসিত। 31 দফার আলোকে চলবে এই নির্বাচনী প্রচারণা। পাশাপাশি আগামীর সিলেট উন্নয়নের রূপরেখাও থাকবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। সিলেট থেকে যেহেতু আমাদের নেতার প্রথম প্রচারণা শুরু হবে, আশা করি আমাদের সিলেটের দিকে প্রথমে উন্নয়নমূলক সম্পূর্ণ কাজ এখান থেকে শুরু হবে। প্রত্যাশা থাকবে অন্তত 7-8 জন যেন মন্ত্রী থাকেন আমাদের সংসদের মন্ত্রী পরিষদে, এটা আমার অনেক বড় প্রত্যাশা। ছাত্র জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের নেতাকে দেখার জন্য। আমরা আমাদের নেতা, আমাদের দুলাভাই দেশনায়ক তারেক রহমানের বরণ করতে প্রস্তুত রয়েছি। সিলেটের সমাবেশ শেষ করে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামীতে কেউ যাতে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে সংবিধান পরিবর্তন করতে না পারে, সেজন্য হ্যাঁ ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরিদপুরের অম্বিকা ময়দানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে গণভোটের প্রচারণা র্যালি বের করা হয়। আমরা চাই না আর কোন সরকার এসে বিচার বিভাগের কাছে বন্দুক রেখে জনগণের ভোটাধিকার হরণ করে নিজে ক্ষমতায় থাকবার জন্য 4 মিনিটে সংবিধান সংশোধন করে দিতে পারে। এটা আমরা চাই না। যদি 4 মিনিটে সংবিধান সংশোধন করে দেন, এটা হলো তাৎক্ষণিক ক্ষমতার বহিঃপ্রকাশ। কিন্তু যদি জনগণের রাজনীতি করেন তাহলে আর ভয়রা যেতে হবে না। দেশের পরিবর্তন চাইলে ও আগের মতো গুম খুন না চাইলে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে ঠাকুরগাঁওয়ে আসন্ন নির্বাচনে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। অবাধ সুষ্ঠু অংশগ্রহণ
মূলক নির্বাচন নিশ্চিত করতে সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আপনারা সবাই বলেছেন পরিবর্তন চান, এই পরিবর্তনের জন্য আপনারা ভোটে ভোট দেবেন। ওটা আপনাদের হাতে, আপনাদের ভবিষ্যৎ। এইরকম চান্স বা এইরকম ফল আপনারা সবসময় পাবেন না। ব্রাহ্মণবাড়িয়ায় আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার রাতে কারণ দর্শানোর নোটিশ রুমিন ফারহানার কাছে পৌঁছে দেন সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া। নোটিশে বলা হয়েছে, রুমিন ফারহানা গত 17 জানুয়ারি সন্ধ্যায় সরাইল উপজেলার ইসলামাবাদে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করেন। সে সময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে রুমিন ফারহানা ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে মব সৃষ্টি করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ও অপপ্রচার করা হচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরে সাইবার যুদ্ধে বিএনপি নেতাকর্মীদের বিজয় অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে নাটোর 2 আসনে ধানের শীষের অনলাইন ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। প্রশিক্ষণ কর্মশালায় দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুবা তাবাসসুম রাত্রি, জেলা বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক নাসিম উদ্দিন নাসিম ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দাওয়ান শাহিন উপস্থিত ছিলেন। যেভাবে অপপ্রচার চলছে, মিথ্যাচার চলছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাকর্মীদেরকে আরও সক্রিয় হতে হবে এবং এই অপপ্রচার, এই গুজবের বিরুদ্ধে সত্য প্রচার, আমাদের সাইবার যুদ্ধে বিজয় হতে হবে। নারায়ণগঞ্জ 5 আসনে 9 জন প্রার্থী ভোটারদের মন জয় করতে ছুটছেন দাঁড়ে দাঁড়ে। তবে অনেকটা স্বাচ্ছন্দ্যে আছেন বিএনপির মনোনীত 3 বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তাকে টেক্কা দিতে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে আছে জামায়াতে ইসলামী নেতৃত্বে গঠিত 10 দলীয় জোটের সিরাজুল মামুন। মনির হোসেন তপু রিপোর্ট। শীতলক্ষ্যা নদীর 2 তীর নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 5 আসন। নদীর পশ্চিম পারে রয়েছে সদর এবং পূর্ব পারে বন্দর থানা। একসময় শীতলক্ষ্যা নদীর পারে গড়ে ওঠে পাট শিল্প। এই শিল্পের বিকাশের সাথে সাথে প্রাচ্যের ডেন্ডি হিসেবে পরিচিত হয়ে ওঠে নারায়ণগঞ্জ। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4,85,000 ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটাতে আমি ছিলাম এবং আছি। এই জনসমাজের কিন্তু আমিও একজন। এই সমাজ যা দুর্ভোগ করছে তার মধ্যে আমিও একজন এই দুর্ভোগের সাথী। অতএব আমি যখন মুক্তি পাবো এই চিন্তা করে আমি বলবো যে আমার নারায়ণগঞ্জের বাসী যারা আছে নারায়ণগঞ্জ পাচ্ছে তারা আমার দিকে তাকাই আছে। আমি ইনশাল্লাহ আমার দায়িত্ব যথাযথ ইমানের সহিত পালন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমি তো যতটুকু ঘুরে দেখি আর কি, যে খুবই পজিটিভ আমার কাছে মনে হচ্ছে। তবে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে, পুরো জাতির একটা বড় অংশই কিন্তু এই পুরনো যে অবস্থাটা তারা চাচ্ছে না। তরুণদের যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা তারা আমাদের উপরে রাখতে চাইতেছে, এটা খুবই স্পষ্ট। ইট ইজ ভেরি অবভিয়াস। কাজে আমরা খুব ভালো একটা ফলাফলের আশা করছি। আলোচিত এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, গণসংহতি আন্দোলন, বাসদ, গণ অধিকার থেকেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা 1 আসনের বটিয়াঘাটা আছেন আমাদের খুলনার প্রতিনিধি হাবিবুর রহমান। সেখান থেকে নির্বাচনী খবর জানাবেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি খুলনা জেলার দুর্গত এলাকা হিসেবে চিহ্নিত এই খুলনা 1 আসনের বটিয়াঘাটা চরকাখালী এলাকায়। আমরা এখন শুনবো এখানে ভোটাররা আসলে তাদের মূল সমস্যাগুলো কি সেই বিষয়ে আমরা একটু কথা বলবো। এখানে সমস্যা আছে, আমাদের শৈলমারী নদী যেটা ভরাট হয়ে গেছে, আমাদের এখানে যত সব জলাবদ্ধতা আমরা আটকে আছি
এক, দুই হচ্ছে আমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমাদের খুবই কম। উনি যেমন বলছিলেন যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এখানটা একটা অবহেলার শিকার, কারণ এখানে যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখান থেকে ছাত্রছাত্রী ভর্তি হতে না পেরে তাদেরকে অনেক দূরের শিক্ষা প্রতিষ্ঠানে যে ক্লাস করতে হচ্ছে, যার ফলে যে ড্রপিংটার সংখ্যা অনেক বেশি। এই ছিল আমার কাছে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নরসিংদীর শিবপুরে আছেন সহকর্মী মিজান শাহজাহান, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি নরসিংদীর শিবপুরে। এটি নরসিংদী ৩ সংসদীয় আসন। এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইলাহি। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন আরিফ মৃধা। এখানে জামাত ইসলামী থেকে সরাসরি কোনো প্রার্থী না দিলেও 10 দলীয় জোটের প্রার্থী হিসাবে খেলাফত মজলিসকে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। এই আসনে কে সংসদ সদস্য নির্বাচিত হবেন সেটা নিয়ে ভোটারদের মধ্যে নানা হিসেব নিকেশ চলছে। আসলে এখানে যে ভোটের হিসেব নিকেশটা হলো নরসিংদী জেলা বিএনপির যিনি প্রার্থী মঞ্জুরুল ইলাহি, সে হলো নরসিংদী জেলার বিএনপির সাধারণ সম্পাদক। এদিকে আমাদের যে এখানে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তিনি হলেন আরিফ মৃধা, এবং তার সাথে বিএনপির, যেহেতু এখানে জামাত আসনটি ছেড়ে দিয়েছেন খেলাফত মজলিসের কাছে, সেহেতু এটাতেই বোঝা যাচ্ছে যে তাদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদিও এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী আরিফ মৃধা অভিযোগ করেছেন যে তার লোকজনকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, সুতরাং প্রশাসন যেন লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখে, এটি জামাত বিএনপি সব পক্ষ থেকেই দাবি জানানো হয়েছে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তেই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। নির্বাচিত হলে খুলনা 5 আসনে জলাবদ্ধতা নিরসন ও বন্ধ জুট মিল চালু করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা 5 আসনে বিএনপির প্রার্থী আলী আসগর লবি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। এ সময় আটোয়া গিলাতলা ইউনিয়নের ইস্টার্ন গেট ও মাত্তমডাঙ্গা এলাকায় নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনের সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম, জেলা প্রশাসক ডক্টর আব্দুস সালাম ও পুলিশ সুপার আল মামুন শিকদার। সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, গণভোট হবে আনন্দের সাথে, উৎসাহের সাথে, কারণ এই গণভোটই ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করে দেবে। সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে মাদ্রাসা মোড় এলাকা থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে অবিলম্বে সাকসু বাস্তবায়নের দাবি জানান বক্তারা। এ সময় নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির ও নাটোর 2 আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী ও জেলা আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম সহ ইসলামী ছাত্র শিবিরের জেলা নেতারা উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কান্দিপাড়া এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকনুজ্জামান সরকার রোকন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ 10 গফরগাঁও পাগলা আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। সভায় রকনুজ্জামান সরকার রোকন বলেন, যারা দলের বাইরে গিয়ে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জয়পুরহাট জেলা
আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতি ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাবিবা মণ্ডল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম। 2025 সালের 29 নভেম্বর অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী সভাপতি পদে এবং অন্য 10টি পদে বিএনপি সমর্থিতরা নির্বাচিত হন। গত মৌসুমে আলুর দাম কম হওয়ায় এবার বাড়তি লাভের আশায় সরিষা চাষে ঝুঁকেছেন জয়পুরহাটের কৃষকরা। পাশাপাশি সরিষা ক্ষেতে মধুর চাষও করা হচ্ছে। এসব মধু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। এদিকে চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা কৃষি বিভাগের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। সর্ষে ফুলে এখন হলুদ রঙে সেজেছে জয়পুরহাটের ফসলের মাঠ। গত মৌসুমে আলু আবাদে চরম লোকসানের কারণে এবার সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। বিঘা প্রতি যা খরচ হয় তার দ্বিগুণ লাভের আশা চাষিদের। এর সঙ্গে মধু চাষ করে বাড়তি লাভের মুখ দেখছেন তারা। জমিগুলা আগে পড়ে থাকতো, আমাদের জমিগুলা এখন আমরা সরষার আবাদ করি, কম খরচে সরষা আবাদ করি। আলু ধান আবাদ করলে আমাদের লস দেখা যায়। একদিক দিয়ে আমাদের সরিষা হয়, খাঁটি মধু পাই, ওই জন্য আমরা লাভবান হই সকলেই। 50 থেকে 55 মণ মধু আশা করা যায় পাবো ইনশাআল্লাহ। চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক। সরিষা যাতে নির্বিঘ্নে কৃষকরা ঘরে তুলতে পারে এবং গুণগত মানসম্পন্ন জাতের চাষাবাদ করতে পারে, সেদিক দিয়ে আমরা প্রশিক্ষণ, প্রযুক্তিকরণ সহ বিভিন্ন পদ্ধতি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। জেলায় এবছর সরিষা আবাদ হয়েছে 16,500 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাভারের বেদেপল্লীতে মাদকের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় 2 নারী সহ 3 মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করার পাশাপাশি সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে সেনাবাহিনীর সাথে সাভার উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। পরে আটককৃতদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উৎসবমুখর পরিবেশে আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জ ক্যাম্পাসের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জের পরিচালক ডাক্তার রিজওয়ানা আফরোজ সরণি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কাউটের জেলা সম্পাদক শফিকুল ইসলাম হারুন, আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জের অধ্যাপক মুস্তাফিজুর রহমান ও জেলা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।